তো আপনারা আজকে সেন্টেন্স কারেকশনের উপরে ক্লাস পাবেন। তো ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সেন্টেন্স কারেকশন জানার আগে আপনাকে তো অবশ্যই সেন্টেন্স কমপ্লিশন আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি সেন্টেন্স কমপ্লিশন যদি না জানেন, তাহলে হয়তো আপনি সেন্টেন্স কারেক্ট হচ্ছে কিনা সে ব্যাপারে আপনি ধারণা পাবেন না, তাই তো? তো সেটার সেটার জন্যই সেটার জন্য হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে একটা বেসিক ব্যাপার যেটা যেটা হচ্ছে যে সেন্টেন্স আসলে গঠিত হয় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি, এবং তারপরে প্রতিটা প্রশ্ন বা প্রতিটা সেন্টেন্স কেন আসলে কারেক্ট হয় বা কেন আসলে ভুল হয় সে ব্যাপারটা আমরা এক এক করে আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে চলে যাচ্ছি যে আমরা একটি সেন্টেন্সের মধ্যে আহ 1 মিনিট দাঁড়ান, আমি একটু হ্যাঁ। তো যেটা বলছিলাম যে সেন্টেন্স আসলে গঠিত হয় কিভাবে সেটা আগে জানা উচিত আমাদের, তারপরে না হয় আমরা জানবো যে সেন্টেন্স আসলে কারেক্ট কেন হচ্ছে বা কেন হচ্ছে না। প্রথমত সবাইকে মনে রাখতে হবে যে স্যার ক্লাস একটি কখন শুরু হচ্ছিল? একটা সেন্টেন্স স্ট্রাকচার মাত্রই শুরু হয়েছে। সেন্টেন্স যে স্ট্রাকচার আছে, মানে আপনি একটা সেন্টেন্স কিভাবে সঠিকভাবে লিখবেন সেটার আগে গঠনটা আপনাকে জানতে হবে। প্রথমত আপনারা সবাই জানেন যে একটা সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্স কিন্তু সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার পরে আমরা যে ভার্বটি ব্যবহার করি সেই ভার্বটি নিয়ে কিন্তু আসলে আমাদের একটা জটিলতা তৈরি হয়। অনেকে আমরা বুঝতে পারি না যে এই দুইটা জিনিসের মধ্যে আসলে কি ধরনের সম্পর্ক বা রিলেশনশিপ থাকে, যেটাকে আমরা এগ্রিমেন্ট বলি। এবং তারপরে এখানে আমরা দেখি সাধারণত অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে মডিফায়ার। তো এই বিষয়গুলো কিন্তু সাধারণত দেখা যায় যে একটা সেন্টেন্সের মধ্যে থাকে। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে এই যে আমরা এই অংশগুলোকে আমরা পাই একটা সেন্টেন্সকে ভাঙার পর, এটা কিন্তু ম্যাক্সিমাম রিটে, কারণ এর থেকে বেশি কোনো উপাদান কোনো সেন্টেন্সে থাকতে পারবে না। তাহলে আমরা চলেন আমরা দেখি এখানে কি কি লেখা আছে। এখানে লেখা আছে সাবজেক্ট লেখা আছে, তারপর লেখা আছে ভার্ব। বলতে গেলে 1 নাম্বার পজিশনে হচ্ছে সাবজেক্ট, 2 নাম্বার পজিশন হচ্ছে ভার্ব, 3 নাম্বার পজিশন হচ্ছে অবজেক্ট, 4 নাম্বার পজিশন হচ্ছে কমপ্লিমেন্ট, এবং 5 নাম্বার পজিশন হচ্ছে মডিফায়ার। ঠিক আছে? তো এই বিষয়টা হলো যে একটি সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 5টি উপাদান থাকবে। কয়টা উপাদান থাকবে? 5টি উপাদান থাকবে, যার অর্ডারটা হচ্ছে এরকম: শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, একদম শেষে হচ্ছে আমরা মডিফায়ার লিখছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই অংশগুলো তৈরি করার জন্য আমাকে আসলে কি কি ওয়ার্ডের সাহায্য নিতে হবে। প্রথমত আমরা যদি সাবজেক্ট অংশটাকে যদি আমরা দেখি যে এখানে কি কি ওয়ার্ড ব্যবহার করা হয়, তবে সেখানে নাউন নয়তো প্রোনাউন, নাউন নয়তো প্রোনাউন ব্যবহার হবে। আচ্ছা, আবার অবজেক্ট এর বেলায় যদি আসি, তবে সেক্ষেত্রে কি দেখা যাবে? সেখানে দেখা যাবে নাউন কিংবা প্রোনাউন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে সাবজেক্ট, অবজেক্ট, এবং এখানে আমরা ভার্বকে নিয়ে বাদ দিয়ে গেছি। তো ভার্বটা আসলে এখানে কিভাবে ব্যবহার হবে? তো ভার্বের যে অংশটুকু আছে সেই অংশটুকু তৈরি করার জন্য কিন্তু মূলত অক্সিলারি ভার্ব নয়তো অ্যাকশন ভার্ব ব্যবহার করতে হয়। আচ্ছা, প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন হয়তো বলি না, বিশেষ করে ঈদের পর থেকে বলছি না ওইভাবে যে খাতা কলম নিয়ে একটা রেডি হওয়ার জন্য। তো আমি ভাবছিলাম যে অবশ্যই সবাই সেটাকে মাথায় নিয়েই কিন্তু এখন পড়তে বসে। কি আমি কি ভুল বলছি নাকি ভুল ধারণা করছি? এখন কি আগের মতো কি নোট টুট করা হয় নাকি শুধুমাত্র ক্লাস থেকে ওপেন করে আচ্ছা ব্যাস, এরকম কোনো কিছু?
না স্যার, সবকিছু নোট আছে। আচ্ছা, হ্যাঁ, এইটাই সবকিছু নোট রাখতে হবে। হ্যাঁ, যতই ক্লাস রেকর্ডেড থাকুক, যতই আসলে ক্লাসের পরে আমি করে নিব এই ব্যাপারটা, যতই আসলে আমরা ভাবি, আসলে কিন্তু এগুলো স্যার হয় না, আজকে কোনোটাই আসলে হয় না। প্রিপজিশন তো ব্যাপারটা হচ্ছে এটাই যে কেউ কিছু বলছিলেন, আমি কথাটা শুনি নাই, বুঝি নাই কথাটা। স্যার একটু এক পাশ হন, দেখেন। ও আচ্ছা, এটাই বলছিলেন। স্যার প্রিপজিশন পড়ানোর কথা ছিল না? স্যার গত ক্লাসে তো প্রিপজিশন শেষ হয় নাই মনে হয়, নেক্সট ক্লাসে আবার ধরবেন বলছিলেন এরপর থেকে। স্যার রাইট ফর্ম অফ ভার্বও কমপ্লিট হয় নাই। আচ্ছা, আপনারা ওই যে গ্রুপে যখন কথা বলছিলেন তখন এইখানে ওই যে সেন্টেন্স কারেকশনের বা সেন্টেন্সের ওইটার উপরে যে ক্লাস, এটা কি জানতেন আপনারা? গ্রুপে যারা যারা কথা বলেছিলেন বা গ্রুপে যারা যারা, সবাই তো গ্রুপে আছেন, তো গ্রুপে তো অবশ্যই আমার জানা মতে আহ যে গ্রুপের মধ্যে আপনারা জানতেন যে আজকে ক্লাসটি কি হবে, তখন আপনারা বলেন নাই কেন? হ্যাঁ স্যার, ওইটা তো ছিল, সেন্টেন্স কারেকশন ছিল, কিন্তু ওগুলো তো শেষ হয় নাই। রাইট ফর্ম বারবার প্রিপজিশন আপনি বলছেন যে নেক্সট ক্লাস শুরু করার আগে ওটা শেষ করে তার নেক্সট টপিকটা শুরু করবেন। হুম হুম হুম, হ্যাঁ মনে হয়েছে, হ্যাঁ আমি বলছিলাম এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে সেটা হলো যে এখন কি আপনাদেরকে এটা কি ক্যান্সেল করে দিব? আমি ক্যান্সেল করে কি আমি প্রিপারেশন চলে যাব? স্যার আগেরটাই কমপ্লিট করে নেন। এখন আগের স্লাইডটা তো আমার এখানে এখন স্ক্রিনে নাই, এখন স্ক্রিনে তো নাই, এখন যেহেতু শুরু করে দিছে এটা। হ্যাঁ, তো আপনাদের, তো আমি এটা বলছিলাম যে এটা আমার তো কমপ্লিট হয় নাই, যেমন রাইট ফ্রম রাফটাতে শুরু হয়েছিল। রাইট ফ্রম রাফটা সাধারণত আমরা দুইটা ক্লাস পাইছিলাম, তো দুইটা ক্লাস পাওয়ার পরে হচ্ছে 3 নাম্বার ক্লাস যেটা ছিল, 3 নাম্বার ক্লাসটা আমরা পাই নাই, তারপর অন্য একটা টপিকে চলে গেছিলাম, এবং সেটাও আসলে আনফরচুনেটলি শেষ হয় নাই। যে প্রিপোজিশন যেটা ছিল সেটাও কিন্তু শেষ হয় নাই। তারপরে বলছিলাম যে হ্যাঁ, আগামী ক্লাসে এটাকে শেষ করে তারপরে করব। মাঝখানে কিন্তু আমরা এরকমটা করেছিলাম, পরে কিন্তু আমরা এটাকে শুরু করে পরে আবার শেষ করেছিলাম। কিন্তু প্রিপোজিশনটা, হ্যাঁ, প্রিপোজিশনের ক্লাসটা কি লাস্ট ক্লাস ছিল, মানে একদম লাস্ট ক্লাসে প্রিপারেশন ছিল? জি স্যার। হ্যাঁ স্যার, শুক্রবারে ছিল, আপনার তাড়া ছিল শুক্র বলছিলেন যে একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, বুঝছি, মনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা একটু মনে করেন, আমি নিবো না, সমস্যা নেই। আজকে একটু সেন্টেন্স কারেকশনটাই, যেহেতু আমি শুনতে পাইছি যে এটা নিয়ে নাকি ঝামেলা আছে, সেন্টেন্স কারেকশন নিয়ে বা সেন্টেন্সের মেকিং নিয়ে, তো সেই জন্য আজকে এটা শুরু করে দিছি যেহেতু, তো এটা আজকে শেষ করে দিই, শেষ করার পরে বাকি কথা হবে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যেটা লিখছি এখানে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে মডিফায়ার, এবং এখানে সাবজেক্ট অংশের মধ্যে হচ্ছে নাউন প্রনাউন, অবজেক্ট অংশের মধ্যে সেম ব্যাপারগুলো আছে। ভার্বের অংশের মধ্যে আমরা অক্সিলারি ভার্ব এবং হচ্ছে অ্যাকশন ভার্ব, এই দুই ধরনের ভার্ব সাধারণত দেখতে পাই। আর এখানে বাকি আছে কোনটা? এখানে বাকি আছে হচ্ছে এখন কমপ্লিমেন্ট বাকি আছে। তো কমপ্লিমেন্ট অংশটা আসলে কোন কোন শব্দ দ্বারা গঠিত হয়? এটা গঠন করার জন্য কিন্তু আমাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ, এই দুটি শব্দের আসলে ব্যবহার করতে হবে কমপ্লিমেন্ট তৈরি করার জন্য। আর সর্বশেষ যে উপাদানটা ছিল সেটা হচ্ছে মডিফায়ার। তো এই মডিফায়ার অংশটা তৈরি করার জন্য আমার যাকে প্রয়োজন সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে দেখা যাচ্ছে, আমরা যদি সামারি করি যে আসলে এখানে কি কি ধরনের সেন্টেন্স আসলে কি কি ধরনের ওয়ার্ড আসলে ইউজ হলো একটা সেন্টেন্স তৈরিতে, তাহলে এটা খুব ইজিলি দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্স তৈরিতে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই শব্দগুলো কিন্তু আমার সেন্টেন্স তৈরিতে খুব বেশি প্রয়োজন পড়ে। তাহলে কথা হলো যে বাকি যে তিনটা পার্ট অফ স্পিচ আছে, যে প্রিপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন, এই তিনটা প্রিপোজিশন আসলে কি কাজ করবে? তো ওই তিনটা প্রিপোজিশনকে আমরা সাধারণত বাংলা ভাষায় সাধারণত কি বলি? অব্যয় পদ বলি। এই অব্যয় পদগুলো যেহেতু সেন্টেন্সের কোনো গুরুত্বপূর্ণ উপাদান নয়, এই জন্য এগুলোকে মেইন বাক্যের অংশ হিসেবে ধরা যাবে না, আর তাই আমরা এগুলাকে মেইন বাক্যের অংশে পাই নাই। তাহলে মেইন বাক্যের অংশের মধ্যে কতগুলো শব্দ ব্যবহার হচ্ছে? 5টি শব্দ ব্যবহার হচ্ছে, যার মধ্যে সাবজেক্ট, অবজেক্ট,
তারা দুইজন কিন্তু একই ধরনের উপাদান দ্বারা তৈরি হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন প্রনাউন, এখানে কিন্তু নাউন প্রনাউন। আবার ভার্বের অংশটুকু তো অবশ্যই ভার্ব দিয়ে তৈরি করতে হবে। অন্যদিকে কমপ্লিমেন্ট অংশটা তৈরি করার জন্য আমরা নাউনের পাশাপাশি আমরা অ্যাডজেক্টিভের সাহায্য নিতে পারি, আর মডিফায়ার শব্দটি মডিফায়ার অংশটি গঠন করার জন্য আমরা অ্যাডভার্বের সাহায্য নিয়েছি। আচ্ছা, এখন এই জিনিসটা কি বুঝতে পারছেন, বা এই জিনিসটা কি আপনাদের কোনো ডাউট লাগতেছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমি এখানে লিখলাম যে মাই আঙ্কেল ইজ টায়ার্ড নাও। এই যে সেন্টেন্সটা এখানে লিখলাম, এখানে আপনি দেখেন যে একটা সেন্টেন্সের যে পার্টিশন গুলো আমরা এখানে উপরে লিখে রাখছিলাম, সেই পার্টিশন গুলো এখান থেকে চিহ্নিত করা যায় কিনা। আচ্ছা, প্রথমত আমি প্রথম থেকে শুরু করি। আপনাকে একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই যেটা না থাকলে না সেটা হচ্ছে ভার্ব। তার মানে এই সেন্টেন্সের মধ্যেও এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি ইজ ভার্ব। এখন এই ইজ ভার্বটি যদি এরকম হয় যে এই ভার্বের আগে সাধারণত আমরা কি দেখেছি আগে, এখানে যে সাবজেক্ট আছে, কি আছে, সাবজেক্ট আছে। এই যে ভার্বের কি আছে, সাবজেক্ট আছে। তো এই যে সাবজেক্টটা যে আছে, এই সাবজেক্টটা কিন্তু তাহলে কত নম্বর মার্কিং চলে গেল, 1 নম্বর মার্কিং চলে গেল, এবং এটা হচ্ছে কি 2 নম্বর মার্কিং, যেহেতু সাবজেক্টের পরে ভার্ব। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা এখানে আছে, এই জিনিসটা আসলে কি, এটা এখানে কি 3 নাম্বার উপাদান নাকি 4 নাম্বার উপাদান? মানে আমি বলতে চাচ্ছিলাম যেটা, যে 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছিলাম যে অবজেক্ট, এবং 4 নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই দুইটার মধ্যে আসলে কোনটা আসলে এখানে ব্যবহার হয়েছে? প্রথমত, যেহেতু টায়ার শব্দটির সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত এবং আপনারা রিকগনাইজ করতে পারছেন যে এটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ? যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এই কারণে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা 4 নম্বর উপাদান ধরতে পারি। কেননা শুধুমাত্র অ্যাডজেক্টিভকে আমরা কমপ্লিমেন্ট হিসেবেই ব্যবহার হতে দেখেছি। যেমন এই যে এখানে এখানে কিন্তু সেটা অ্যাডজেক্টিভটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু অবস্থান হয়েছে। অন্যদিকে যে ভার্ব সরি অবজেক্ট অংশের মধ্যে কোনো ধরনের কিন্তু নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে এই জিনিসটা কিন্তু কমপ্লিমেন্ট। এখন কথা হলো যে আমরা এটাকে কমপ্লিমেন্ট কেন ধরলাম বা কেন অবজেক্ট ধরলাম না, সে বিষয়টা আমি পরে আলোচনা করছি। তার আগে সর্বশেষ যে শব্দটি আছে নাও, এই নাও আসলে কোন ধরনের শব্দ বা কি ধরনের শব্দ? এটা এক ধরনের সময় নির্দেশক শব্দ। তো যে কোনো ধরনের সময়বাচক শব্দ বা সময় নির্দেশক শব্দকে সাধারণত আমরা অ্যাডভার্ব বলি। তাহলে অ্যাডভার্ব যদি বলতে হয় তাহলে কি এটা 5 নম্বর উপাদান? হ্যাঁ, কারণ 5 নম্বর উপাদানের মধ্যে আমরা দেখেছি যে একমাত্র অ্যাডভার্ব ব্যবহার হয়ে থাকে, এবং যাকে আমরা মডিফায়ার অংশ বলি। তো এই কথাগুলা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? নো স্যার। তো প্রথম কথা হচ্ছে যেটা, যে আমি বলছিলাম যে আপনারা কিভাবে বুঝবেন যে এটা কেন কমপ্লিমেন্ট হয়েছে, কেন এর আসলে এটা অবজেক্ট হয় নাই। আচ্ছা, এখন কেউ কি গেস করতে পারবেন যে কেন আমি এটাকে মডিফায়ার ধরলাম, সরি আমি এটাকে কেন কমপ্লিমেন্ট ধরলাম, কেন আমি অবজেক্ট ধরলাম না? একটু গেস করেন তো। আচ্ছা, গেস করতে পারছেন না, সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের সব সময়, সেটা হচ্ছে যেহেতু অবজেক্ট আর কমপ্লিমেন্টের অবস্থানটা ঠিক ভার্বের পরে, সেজন্য এই দুইটার মধ্যে তেমন কিন্তু কোনো ধরনের পার্থক্য নেই অবস্থানগত ভাবে। কিন্তু একটি অবজেক্ট একটি কমপ্লিমেন্ট থেকে আলাদা হয়েছে কিভাবে, সেটা জানার জন্য আপনাকে এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং লেখাগুলোকে নোট করে ফেলতে হবে। প্রথমত, অবজেক্ট শব্দের যে বাংলা অর্থ সেটা হচ্ছে কি, কেউ কি জানেন অবজেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে কর্ম। অবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্ম। অন্যদিকে কমপ্লিমেন্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে পূরক। আচ্ছা, তো প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম যে অর্থ দিক থেকে তাদের মধ্যে অবশ্যই একটি পার্থক্য রয়েছে, কারণ একটি বাংলা অর্থ হচ্ছে কর্ম এবং অপরটির বাংলা অর্থ হচ্ছে পূরক। এখন কথা হলো যে এই কর্ম নির্দেশ করার জন্য বা কর্মকে নির্দেশ করার জন্য আমরা সাধারণত নাউন বা প্রনাউন ব্যবহার করে থাকি। অন্যদিকে কমপ্লিমেন্টকেও নির্দেশ করার জন্য আমরা নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। তাহলে কি দেখা যাচ্ছে, নাউনটা কিন্তু কমন বিষয় কার কার জন্য, অবজেক্টের জন্য কমন বিষয়, এমনকি কমপ্লিমেন্টের জন্য কমন বিষয়। তো এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিই, যদি যে আই এম
এ টিচার। আবার আরেকটা সেন্টেন্সে আমি এখানে লিখলাম যে আই স এ টিচার। দেখা যাচ্ছে একটাতে লিখেছি আই এম এ টিচার, একটাতে লিখেছি আই স এ টিচার। আচ্ছা, প্রথম কথা হলো যে এইখানে উভয় অংশই দেখা যাচ্ছে ভার্বের পরে সেম ওয়ার্ড সেম ফ্রেজ ব্যবহার করেছে, এবং সেটা হচ্ছে এ টিচার, তাই না? তো এই যে এ টিচার যে আমরা ইউজ করলাম এখানে বা করছি, এখানে মজার ব্যাপার হচ্ছে একটি হচ্ছে অবজেক্ট, অন্যটি হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, দুটি সেন্টেন্স যদিও এ টিচার ইউজ করা হয়েছে, কিন্তু একটি সেন্টেন্স সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অপর সেন্টেন্স সেটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। তো চলুন আমরা এখন বুঝি যে কোনটাতে আসলে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং কোনটাতে আসলে অবজেক্ট ব্যবহার করা হয়েছে। এখানে যে প্রথম বাক্যটি লেখা ছিল যে আই অ্যাম আ টিচার, এখানে প্রথমত এই যে এম ভার্বটি উৎপত্তি বুঝতে হবে সেটা কোথা থেকে আসছে। সবাইকে আমরা আগে শিখিয়ে দিয়েছিলাম যে বি ভার্ব থেকে এম ভার্বের উৎপত্তি, কি মনে আছে এটা? জি স্যার। তো যেহেতু বি ভার্ব থেকে যেহেতু এম ভার্বের উৎপত্তি, সেজন্য আমরা বলতেই পারি যে এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে বাক্যের মেইন ভার্ব হিসেবে, তাই না? আবার নিচের যে সেন্টেন্স রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই বি ভার্ব ব্যবহার করা হয় নাই। তাহলে এটাকে আমরা বলতে পারি যেটা কোথা থেকে আসছে, এটা আসছে অ্যাকশন ভার্ব থেকে আসছে। খুব খেয়াল করে দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। একটি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার হয়েছে এবং অপর সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে অ্যাকশন ভার্ব ব্যবহার হয়েছে। তো এই দুটি ভার্বের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যটাই আসলে এখানে ডিটারমাইন করে দিবে যে হুইচ ওয়ান ইজ দ্য অবজেক্ট এন্ড হুইচ ওয়ান ইজ দ্য কমপ্লিমেন্ট। দ্যাটস ওয়াই আপনি একটু বুঝেন ব্যাপারটা। এখানে যদি কোনো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়, সবাই একটু নোট করবেন যে যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়, আমি কি কথাটা বুঝাতে পারতেছি যে আপনাকে নোট করতে হবে এখন? যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়, একটু রেসপন্স দিবেন কিন্তু, হ্যাঁ, যে কে কে লিখছেন বা কি লিখছেন। স্যার আবার বল। আমি যতটুকু বলছি কি লিখছেন সবাই? যদি কোনো সেন্টেন্সে পড়ে, যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে, স্যার একটু আবার শুরু থেকে একটু রিপিট করেন স্যার, আমি তো এখন মাত্র ঢুকছি স্যার, আমি এতটুকু ঢুকতে পারি নাই। শান্ত হন, একটু পানি খেয়ে শান্ত হন। যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে মেইন আচ্ছা, আমি একটু পানি খাবো কোনটা থেকে, এটা শরীরটা খুব বেশি ভালো লাগতেছে না, বুঝছেন? সবাই লিখছেন? জি স্যার। জি স্যার। যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়, এই পর্যন্ত লিখছেন তো? স্যার কি বলছেন? জি। আপনি কি লিখছেন এটা শুনি আমি, কি লিখছেন আপনি? মেইন ভার্ব হিসাবে এই পর্যন্ত লিখছি। কিসের মেইন ভার্ব? যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়। হ্যাঁ, বি ভার্ব ব্যবহৃত হয়, এই পর্যন্ত লিখছেন সবাই? জি। তবে তার অবজেক্ট অংশে কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে ধরেন আপনাকে একটি সেন্টেন্স দিয়ে যদি কখনো জিজ্ঞেস করা হয়, মানে বিশেষ করে এই জায়গাটায় যদি আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হয় যে এই অংশটুকু আসলে কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট, এরকম তো প্রশ্ন আসতেই পারে, আসতে পারে না? আসতে পারে। তো এখানে আপনি তখন কনফিউজ হয়ে যাবেন। তো এই কনফিউশন দূর করার জন্য এই বিষয়টি আপনাকে হেল্প করবে যে আপনি তখন খেয়াল করবেন যে এই সেন্টেন্সের ভার্বটা আসলে কে আছে, এখানে ভার্বটা এখানে কে আছে। তো এখন এই যে ভার্বটা এখানে যে আছে, তো এই ভার্বটা বি ভার্ব,
তো আমি মাত্র লিখলাম খাতায় যে যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার হলে সেই সেন্টেন্সের অবজেক্ট অংশে কমপ্লিমেন্ট বসবে বা কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তার মানে এটা এখানে একমাত্র ভার্ব, তার মানে কি এটা এখানে মেইন ভার্ব, আর যেহেতু মেইন ভার্ব তার মানে কি এই অংশটা নিঃসন্দেহে কি কমপ্লিমেন্ট। শুধু তাই না, আপনি আরো শিওর হতে চান যে এটা কিভাবে কমপ্লিমেন্ট হলো, তাহলে আপনাকে আরেকটা বিষয় দেখাই। আপনি এই বাক্যে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট কে আছে? আই আছে। আপনি কিন্তু এখন ইজি লিখতে পারবেন এই কথাটা যে আই ইজ ইকুয়াল টু এ টিচার। কি লিখতে পারবেন না? মানে এখানে যে টিচার সেটাই তো আমি, তাই না? তো এই জন্য আই ইজ ইকুয়াল টু টিচার এটা কিন্তু আসলে বলা যায়। তাহলে কি দাঁড়ালো? আমরা যে প্রথমেই বলেছেন যে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পূরক, সেটা আসলে কার পূরক হলো এখন? সেটা আসলে সাবজেক্টের পূরক হলো। তার মানে কমপ্লিমেন্টের কাজ হচ্ছে কি? কমপ্লিমেন্টের কাজ হচ্ছে সাবজেক্টকে কমপ্লিট করা, ঠিক আছে? তো এই জন্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে যেটাকে আপনি কমপ্লিমেন্ট ধরছেন বা যেটাকে আপনি কমপ্লিমেন্ট মনে করছেন সেটাকে আসলে সাবজেক্টের সাথে ইকুয়ালি লেখা যাচ্ছে কিনা বা ইকুয়ালি বলা যাচ্ছে কিনা, এই ব্যাপারটাই আপনাকে মাথায় রাখতে হবে। কেননা আপনি যদি দ্বিতীয় সেন্টেন্স যদি খেয়াল করে দেখেন যে আই স এ টিচার, এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না যে আই ইজ ইকুয়াল টু এ টিচার, কেননা এখানে যিনি টিচার সেটা কিন্তু আমি নই। কি আমার সাথে কি একমত আপনারা? এগ্রি করছেন? আই স এ টিচার এই সেন্টেন্সের মধ্যে জি যিনি টিচার তিনি কিন্তু আমি নই, ঠিক আছে? তো এই কারণেই এখানে কিন্তু আপনি বলতে পারছেন না যে আই ইজ ইকুয়াল টু টিচার, তার মানে কি আই ইজ নট ইকুয়াল টু টিচার। তাহলে যেহেতু এইটা সাবজেক্টের সাথে সমতুল্য হচ্ছে না, এই কারণে এখানে এ টিচারটি আই এর কমপ্লিমেন্ট না। তাহলে এটা কি হতে পারে? এটা এটা নিঃসন্দেহে অবজেক্ট হবে। কি হবে? অবজেক্ট হবে, অবজেক্ট। তাই না? আচ্ছা, আপনাকে আরেকটা উপায় শিখাই দেই যে আপনি কিভাবে এটাকে আরো একটু কনফার্ম হয়ে বলবেন যেটা অবজেক্ট। আপনি এই যে ভার্বটা আছে না, এই যে ভার্ব, এই ভার্বটাকে একটু প্রশ্ন করেন। কি রকম প্রশ্ন করবেন? ভার্বটাকে প্রশ্ন করবেন হচ্ছে হোম আর হচ্ছে কি দিয়ে? হোয়াট দিয়ে প্রশ্ন করেন। হোম আর হোয়াট দিয়ে প্রশ্ন করেন। সাধারণত কি দেখা যায় যে আমি দেখেছিলাম, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে হোম দিয়ে করব আমি। তো হোমের বাংলা অর্থ হচ্ছে কাকে। আমি কাকে দেখেছিলাম, তাহলে আমরা উত্তর হিসেবে কাকে পাচ্ছি? এ টিচারকে পাচ্ছি। তার মানে কি বোঝা যাচ্ছে? যদি কোনো যদি কোনো ভার্ব হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর প্রদান করে থাকে, তবে সেই ক্ষেত্রে সেটাকে কি বলতে হবে? অবজেক্ট বলতে হবে। কি কারো কোনো ডাউট আছে বা কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে? স্যার কেউ বুঝিয়ে ট্রান্সিটিভ এরকম আর আছেন? ইন্ট্রান্সিটিভের ক্ষেত্রেও তো সেম ছিল, মানে বুঝাইছিলেন যে হোম আর হট দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, কারণ কারণ হচ্ছে যে ট্রানজিটিভের ব্যাপারটাই তো আসলে অবজেক্টকে ঘিরে ছিল, তো যার কারণে আমরা অবজেক্টকে খোঁজার জন্যই তো আমরা মূলত এই কাজগুলো করেছিলাম। আর এখন তো সরাসরি অবজেক্ট চেনার জন্য তো আপনাকে একই রাস্তাতে আগাইতে হবে। তো সেই জন্য দুইটা বিষয় আসলে একই মানে একই উপায়ে আমরা সেটাকে বের করি, কেননা একই জিনিস তো ছিল। কারণ ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ জিনিসটা তো মূলত অবজেক্টকে নিয়েই ছিল, তাই না? তাহলে আপনার তো দিন জি শেষে তো আপনার অবজেক্টকে চেনার জন্য আমি ওই কথাটা বলছি। আজকে আমি অবজেক্টকে চেনানোর জন্যই তো ভিন্ন কথা বলতে পারি না, একই কথা বলবো, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন বিষয়টা? তার জি মানে কি বোঝা গেল যে অবজেক্টকে খোঁজার জন্য আপনি শুধু শুক্র শনিবার না, আপনি সপ্তাহের যে কোনো দিনই একই রকম প্রশ্ন করে সেটা উত্তর করতে পারবেন। কথাটা ক্লিয়ার? ওকে। ওকে, ফাইন, ঠিক আছে। আরো কোনো ডাউট আছে কারো? আচ্ছা, তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো আছে এবং আমরা যেটাকে কিভাবে নির্ণয় করবো সেটা আবার জেনে গেলাম। এখন হলো মডিফায়ার। মডিফায়ার আপনারা কিভাবে চিনবেন? আসলে আমি অ্যাডভার্ব নিয়ে আগে আলোচনা করেছি, তো এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছিলাম না। কারণ আমাদের দেখতে হবে যে আমাদের আছে সেন্টেন্স কারেকশনের মধ্যে আসলে কি কি বিষয় নেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা কি কি জিনিস শিখবো, এটাও কিন্তু আমাদের জানতে হবে, তাই তো? তাহলে আমি চলে যাচ্ছি, যেহেতু কোনো প্রশ্ন নেই এখানে, আমরা চলে যাব এখন সেন্টেন্স কারেকশন, চলে যাচ্ছে সরাসরি। তো এখন দেখা যাচ্ছে এখানে একটা প্রশ্ন, এখানে যে সেন্টেন্স কারেকশনের উপরে এখানে কি লেখা আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করবেন। লেখা দেখা যাচ্ছে, এটাকে কনফার্ম করতে হবে। লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে নাকি স্ক্রিন বড় করব আমি? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে প্রশ্নটি আসছে আমার স্ক্রিনে সেটা সঠিক বাক্য বাছাই করার জন্য বলা হয়েছে। দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। এখানে কি বোঝা যাচ্ছে?
দ্য পুরস আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, দ্বিতীয় বাক্যটা বলছি। তৃতীয় বাক্যটা দেখা যাচ্ছে দ্য পুর ইজ নট অলওয়েজ ডিসঅনেস্ট, আর এটা হচ্ছে পুরস আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে একই ধরনের শব্দ সেন্টেন্স এখানে লেখা হয়েছে, যার কারণে পড়তে একটু আনইজি লাগছিল আমার। যাই হোক, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সঠিক বাক্য কোনটা সেটা চিহ্নিত করতে হবে আমাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে। তো দেখুন, পরীক্ষার হলে যেটা হয় যে আমরা এই ধরনের বিষয় থেকে সাধারণত 2টা থেকে 3টা প্রশ্ন পেতেও পারি, তবে মিনিমাম একটা প্রশ্ন থাকে। প্রথমত সাবজেক্ট অংশে এখানে যা লেখা হয়েছে সেটাকে আমরা একটু মার্ক করছি সাবজেক্ট অংশ, কারণ কি আমরা একটু আগে যখন দেখাচ্ছিলাম একটা সেন্টেন্সের সাবজেক্ট অংশটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এটা ভার্বের আগে অবস্থান করে এবং এটার উপর অনেক কিছু নির্ভর করে। তো আমরা এখানে প্রতিটা ভার্বকে আমরা চিন্তা করে ফেলছি প্রথমেই যে হ্যাঁ এগুলো কিন্তু ভার্ব। এখন ভার্বের আগে যে কিছু আমরা পাচ্ছি সেটার মধ্যে দাপুর, তারপর এখানে পেয়েছি দাপুরস, দাপুর, আবার হচ্ছে কি শুধু পোর্স। প্রথমত পোর যে শব্দটি রয়েছে, এই যে পোর, এই পোর শব্দটি কিন্তু বেসিক্যালি এক ধরনের কি অ্যাডজেক্টিভ। এটা কি এক ধরনের অ্যাডজেক্টিভ। এখন আমরা কিছুক্ষণ আগে যখন বলছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অংশ কি কি শব্দ দিয়ে তৈরি হবে, সেখানে কি অ্যাডজেক্টিভের নাম ছিল? তাড়াতাড়ি উত্তর দেন, অ্যাডজেক্টিভের নাম ছিল? জি। কিসের জি? না স্যার, নাউন প্রোনাউন। সেন্টেন্স, হ্যাঁ সাবজেক্ট অংশ তো আমরা শুধুমাত্র নাউন আর প্রোনাউন ইউজ করেছিলাম, সেটা তো অ্যাডজেক্টিভ ছিল না। তাহলে এখানে খেয়াল করে দেখুন, এখানে একদম প্রথমেই যখন আমি ডি নাম্বার অপশনে যখন পড়ছিলাম তখন কিন্তু এখানে পোর্স শব্দটা কিন্তু এখানে চোখে পড়েছিল। এবং আরেকটা বিষয় বলি, এখানে বাকি যে উপরে 3টা আছে, তো 3টা কিন্তু বেসিক্যালি দা দ্বারা যুক্ত হয়েছে, দা দ্বারা যুক্ত করে তুলে ধরা হয়েছে। তো এটা কি আমাদের মাথায় আছে কিনা বা আমাদের কি কখনো জানার মধ্যে আছে কিনা যে যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসানো হয় তবে সেটা নাউন হয়ে যায়? এরকম কিছু কি আমরা পড়েছিলাম আমাদের স্টুডেন্ট লাইফে যে জি স্যার। যখন যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে বা অ্যাডজেক্টিভের পূর্বে যখন আমরা দা ব্যবহার করি তখন সেটা পুরোটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এরকম কিছু আমরা পড়েছিলাম? যদি না পড়ে থাকি বা যদি মনে না থাকে তাহলে সেটা আনতে হবে যে আবার একটু রিপিট করে বলো, আমরা একটু পড়ছি অনেক দেরি হয়েছে তো, একটু আবার একটু রিপিট করে বলা হয়। আমি না আসলে আপনাদেরকে নিয়ে মাঝে মাঝে আমি চিন্তা করি যে শুনে একটা কথা বলি, কথাটা হচ্ছে যে রিপিট তো আমি করবোই এবং আমি অলরেডি বলার আগে মানে 3-4বার রিপিট করে ফেলছি। ব্যাপারটা হচ্ছে একটু মনোযোগী হতে হবে স্যার, কারণ হচ্ছে যে মনোযোগী না হলে তো আমাকে একটা বিষয় বারবার বলতে হয়, টাইমটা তো চলে যায় এবং পরে দেখা যায় যে ক্লাসগুলো ইনকমপ্লিট থাকে, বুঝছেন? তো এই কারণে আমি বলবো যে একটু ক্লাসে মনোযোগী হতে হবে যেন টিচারের জন্য বারবার একটা বিষয় বলতে না হয়। ঠিক আছে স্যার, একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ওকে। এখানে দাপুর যে অংশটুকু আমরা পাচ্ছি সাবজেক্ট অংশে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে একটা দা ব্যবহার হয়েছে এবং এখানে আরেকটি শব্দ পুর ব্যবহার হয়েছে, এবং পুর অ্যাডজেক্টিভটি এখানে দা অ্যাডজেক্টিভের পরে অবস্থান নিয়েছে। এরকম অবস্থান যখন নিবে আপনার প্রশ্নে, তখনই আপনি এদের দুইজনকে কি ধরবেন, নাউন ধরবেন। কি ধরবেন? নাউন ধরবেন। এই বিষয়টা মাথায় থাকবে। আর অ্যাডজেক্টিভ কখনোই কিন্তু প্লুরাল বা সিঙ্গুলার এইসব হয় না। কারণ কেন? সিঙ্গুলার আর প্লুরাল এই দুইটা বিষয় আসলে অ্যাডজেক্টিভের জন্য প্রযোজ্যই না। এটা মূলত প্রযোজ্য কার জন্য? এটা মূলত প্রযোজ্য হচ্ছে আপনার নাউনের জন্য এবং ভার্বের জন্য। কার কার জন্য? নাউনের জন্য আর হচ্ছে কার জন্য? ভার্বের জন্য। সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটা বিষয় শুধুমাত্র নাউন আর ভার্বের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে লাস্টের যে অপশনটার মধ্যে পোর্স লেখা আছে, এই পোর্স লেখার মধ্যে কিন্তু একটা এস চলে আসছে, এস চলে আসছে না? তো এটা কি ঠিক ঠিক হয়েছে এটা? কারণ কেন? পোর শব্দটা তো অ্যাডজেক্টিভ। আমি আগেই বলছিলাম যে অ্যাডজেক্টিভে কখনোই কি হয় না, প্লুরাল ফর্ম হয় না। তাহলে এস যুক্ত করে যে প্লুরাল করার যে চেষ্টা, এটা কি সফল হবে কখনো? না স্যার। আচ্ছা, সেজন্য ডি নাম্বার অপশনের মধ্যে গোড়াই গলদ লেগেছে, এই জন্য আমরা প্রথমে এটাকে বাদ দিয়ে দিব। এটার দিকে আর কোনো ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমরা চলে যাব হচ্ছে উপরেরটাই, মানে ডি এর উপরে যেটা, সেটা হচ্ছে কি সি আছে, সিতে চলে যাব। দা পুর ইজ। আচ্ছা, এখন হয়তো বা বিষয়টাকে ভাঙতেই হয় যে এই দা পুর আমরা কিন্তু এর নাম্বার অপশনে দেখেছি সেম ভাবে দা পুর ছিল, তাই না? তো যেহেতু এই দুটির মধ্যে একটা সিমিলারিটি আছে,
তাহলে আমাদের দেখতে হবে দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আছে। হ্যাঁ, অবশ্যই এই ভার্বে সেই পার্থক্যটা তৈরি হয়েছে, একটিতে ইজ ব্যবহার করা হয়েছে, একটিতে আর ব্যবহার করা হয়েছে। তো স্বাভাবিক মনে প্রশ্ন জাগে যে কোনটা সঠিক হবে, ইজ সঠিক হবে নাকি আর সঠিক হবে। দেখুন, ইজ এবং অথবা আর এটা আসলে কখন সঠিক হচ্ছে সেটা নির্ভর করতেছে সাবজেক্টের নাম্বারের উপর নির্ভর করতেছে। কেননা ভার্বটি সিঙ্গুলার হবে তখনই যদি তার সাবজেক্টটি সিঙ্গুলার পজিশনে থাকে, আবার ভার্বটিকে আমি প্লুরাল বানাবো তখনই যখন আমি দেখবো তার সাবজেক্টটি প্লুরাল হচ্ছে, কি তাই তো? সেজন্য জি স্যার। এখন কথা হচ্ছে যে সাবজেক্ট অংশে ব্যবহৃত দাপুর সে কি আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আজকে এটা শিখেন যে যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে দা প্রিপোজিশন ইউজ করা হয় তখন সেটা আসলে প্লুরাল নাউনকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? প্লুরাল নাউনকে নির্দেশ করে। তাহলে এখন বলুন যে দাপুর এই অংশটুকু কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল। 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 ওকে ফাইন। তাহলে এই বিবেচনায় যেহেতু এখানে দাপুরের পরে ইজ লেখা হয়েছে তার মানে কি এটাও কি ভুল? এটাও কিন্তু এখানে ভুল হয়ে। আচ্ছা, তারপর যাবো আমরা তার উপরের অংশটার মধ্যে। এখানে তো অনেক সমস্যা আছে, যেমন প্রথম সমস্যা হচ্ছে এখানে লেখা আছে পোর্স, তো যেটা নিয়ে আমরা প্রথমে কথা হচ্ছে বি নাম্বারটাকে বাদ দিয়েছিলাম, তো এখানেও সেম ঝামেলা দেখা যাচ্ছে যে বি নাম্বারের মধ্যে দা পোর্স লেখা, যেটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তাহলে এখন আছে শুধুমাত্র এ নাম্বারটা। স্বাভাবিকভাবে যেহেতু তিনটা ভুল হয়েছে, তো আমরা তিনটা ভুল প্রমাণ করেছি, তার মানে কি এ নাম্বারটা অবশ্যই সঠিক হবে। কিন্তু আমরা কেন সঠিক হয়েছে সেটাকে আমরা একটু বুঝে তারপর যাব পরের প্রশ্নের মধ্যে। দাপট সঠিক আছে, এটা প্লুরাল, যার কারণে তার ভার্বটি কি হচ্ছে প্লুরাল হয়েছে। আর বাকি অংশটা তো আসলে অর্থগত কারণেই সঠিক, কারণ এখানে লেখা হয়েছে যে নট অলওয়েজ ডিসঅনেস্ট। তার মানে যারা গরিব, ঠিক আছে, তারা সব সময় অসৎ হয় না, ঠিক আছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে গরিব জিনিসটার সাথে সততার কিন্তু একটা বিরাট সম্পর্ক আছে। তো সেই জন্য এই বাক্যটি এখানে আমার কাছে পছন্দ হয়েছে, দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এখন, কারণ আমি এখন পরের প্রশ্ন চলে যাচ্ছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা আপনারা সবাই? জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে অ্যানাদার কারেক্ট সেন্টেন্স আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে কি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় যে অ্যাডভান্স বইয়ের একটা রুলের একদম হুবহু এখানে একটা এক্সাম্পল লেখা হয়েছে, এবং সেখানে লেখা আছে 50 মাইল ইজ এ লং ডিস্টেন্স, 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 50 মাইলস হ্যাজ এ লং ডিস্টেন্স, আর হচ্ছে 50 মাইলস আর এ লং ডিস্টেন্স। ওকে, প্রথমত মাথায় রাখতে হবে যেটা, যে আবারও কিন্তু সাবজেক্ট অংশে কিন্তু গোলমাল দেখা যাচ্ছে, কারণ আমি অবজেক্ট অংশটা মানে ভার্ব থেকে আমি অবজেক্ট অংশটা একটু মার্ক করে দিচ্ছি, একদম সেম টু সেম, প্রতিটা জায়গায় কিন্তু সেম টু সেম। তবে এইখানে মানে ভার্ব গুলোর ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যাচ্ছে যদিও, যেমন প্রথম দুটিতে ইজ ব্যবহার করা হলেও পরের দুটিতে কিন্তু আসলে ইজ ব্যবহার করা হয় না, সেখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা একটা ভালো বিষয় হয়েছে যে আমরা প্রথমেই কিছু জিনিস বাদ দিতে পারবো। তো ইজ আর হচ্ছে আর, এরা কি সবাই এক জায়গা থেকে আসছে না? আই মিন বি ভার্ব থেকে আসছে না? হ্যাঁ, অবশ্যই বি ভার্ব থেকে আসছে। আর অন্যদিকে এখানে যে হ্যাজ ভার্বটি রয়েছে সেটার উৎপত্তি কিন্তু ভিন্ন একটি পরিবারে। তাহলে এখানে সাধারণত দুই ক্যাটাগরির ভার্ব ইউজ হয়েছে চারটি অপশনের মধ্যে, একটি হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে কি হ্যাভ ভার্ব। তো আপনারা জানবেন, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে বি ভার্বকে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে কোনো কিছুর অবস্থা বোঝানোর জন্য। কিসের জন্য? কোনো একটি অবস্থা বোঝানোর জন্য। আর হ্যাভ ভার্ব যেটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত মালিকানা বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? মালিকানা বোঝানোর জন্য, বা এক ধরনের অধিকার বোঝানোর জন্য। তো সেই জন্য দুটির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, একটা হচ্ছে অবস্থা বোঝায়, একটা হচ্ছে কি মালিকানা বোঝায়। তো প্রথমত আমরা ভার্ব গুলো নির্ণয় করলাম এবং ভার্বের পরের অংশটুকু আমরা সেম দেখলাম, এ লং ডিস্টেন্স, এ লং ডিস্টেন্স, এ লং ডিস্টেন্স, এ লং। এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। এখন কথাটা হচ্ছে যে 50 মাইল নাকি 50 মাইলস, প্রথমত একটা কোনটা সঠিক। দেখুন, আমরা যখনই ওয়ান বুক লিখি এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আমরা টু বুক লিখি তখন সেটা ভুল হয়ে যায়, কেননা টু সংখ্যাটি কিন্তু প্লুরাল। তো স্বাভাবিকভাবে প্লুরাল নাম্বারের পরে প্লুরাল নাউন ইউজ করতে হয়, সেজন্য সঠিক করার জন্য কি লিখতে হবে? টু বুকস লিখতে হবে, তাই না? আচ্ছা, কি এটার সাথে এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই? আছে কি জি কোনো? স্যার। আচ্ছা,
এখন দেখুন যে এখানে সংখ্যাটি নিশ্চয়ই 2 এর থেকে বেশি বোঝায়, তাহলে এটা তো নিঃসন্দেহে প্লুরাল হবে, মানে প্লুরাল নাম্বার হবে। তো প্লুরাল নাম্বারের পরে নাউনটি কি হবে? প্লুরাল হবে না? কি মনে হয়? অবশ্যই প্লুরাল হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম অপশনের মধ্যে কিন্তু সেটা করা হয়নি, তার মানে এটা নীতিগতভাবে এটা ভুল। তো এই জন্য আমরা এটাকে ভুল ধরতে পেরেছি। কিন্তু পরবর্তী 3টা অপশনে কিন্তু সেই ভুলটা করা হয় না, এখানে কিন্তু সেম ভাবে মাইলস ইউজ করা হয়েছে, তার মানে এখানে আর কোনো ভুল নাই। তাহলে ভুলটা কোথায় হবে? ভুলটা এখন হবে ভার্বের মধ্যে। আমার সমস্যাটা কি ইজে হচ্ছে, নাকি হ্যাজে হচ্ছে, নাকি আরে হচ্ছে? কোথায় সমস্যাটা হচ্ছে? আমি প্রথমেই বলে দিই, যেহেতু হ্যাজ শব্দটি দ্বারা এক ধরনের আমরা অধিক বা মালিকানা বোঝাই, আর এইখানে মালিকানা নির্দেশ করার মতো আসলে কিছুই না। এখানে আসলে বিষয়টাকে ভেঙে বোঝাচ্ছে যে আসলে 50 মাইল আসলে একটি অত্যন্ত কি লম্বা একটি দূরত্ব কে বোঝায়। তো সেই জন্য এখানে হ্যাজ হওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা অর্থগত কারণে এই ভার্বটিকে আমরা এখানে খুবই দেখাপ্পা লাগছে, তো সেই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিব। তাহলে এখন পড়ে থাকলো হচ্ছে বি আর ডি নাম্বার অপশন। তো এখন বি আর ডি এর মধ্যে আমি কোনটাকে চুজ করব? দেখুন, নির্দিষ্ট আকার আকৃতি বা নির্দিষ্ট দূরত্ব যদি প্রকাশ পায়, তবে সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সেই জন্য এখানে 50 মাইলস কি একটা নির্দিষ্ট দূরত্বকে বোঝাচ্ছে না। আপনি কি 50 মাইলস বলে কি 60 মাইল বুঝেন, বা 50 মাইলস বলে কি আপনি 40 মাইল বুঝেন? অবশ্যই না। 50 মাইলস বলতে আপনি 50 মাইলসই বুঝেন। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট পরিমাণ যখন বাক্যের সাবজেক্ট অংশে বসে, তবে সেটা অবশ্যই কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সেজন্য এই সিঙ্গুলার জিনিসটার পরে সিঙ্গুলার ভার্ব থাকবে, এটাই স্বাভাবিক। আর সিঙ্গুলার ভার্ব এখানে কোনটা? ইজ নাকি আর? কোনটা সিঙ্গুলার এখানে? ইজ। ইজ। তাহলে উত্তর কোনটা হবে? বি। ব্যাপারটা কি বুঝছেন? জি কোনো স্যার। কথা বলছে আপনাদের? এখানে আরো একটি কোয়েশ্চেন দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, সেটা হচ্ছে যে each of the 3 boys got a prize, each of the 3 boys got a prize, all of the 3 boys got a prize, a few of the 3 boys got a prize। আচ্ছা, এখানে আমরা যখন রিপিট কোয়েশ্চেন পাবো, রিপিট কোয়েশ্চেন মানে হচ্ছে আমি যা যা বোঝাচ্ছি তার ভিতর থেকে যদি কোনো প্রশ্ন আমরা পাই নতুন ভাবে, তখন কিন্তু আমি চুপ থাকবো, তখন কিন্তু আপনারা সুযোগ পাবেন উত্তর দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমি সুযোগ দিব না, কেননা এই জিনিসগুলো আমি না বুঝে আপনাকে প্রশ্ন করব না। সো শুনেন মনোযোগ দিয়ে। এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি কি আছে এখানে। প্রথমে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই যদি করে ফেলি, যেমন এখানে ভার্ব গট, এখানেও ভার্ব গট, এখানেও ভার্ব গট, এখানেও কিন্তু ভার্ব গট। তার মানে সাবজেক্ট অংশটা কিন্তু মোটামুটি ভালো লম্বা এখানে, তাই না? অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখানে সাবজেক্ট অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবগুলো সেন্টেন্সে সাবজেক্ট অংশ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, এখন এই সাবজেক্ট অংশটার মধ্যে আসলে ঝামেলা আছে, যে ঝামেলাটার কারণে এখানে এক একটা সেন্টেন্স এক এক রকম ভাবে লেখা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইচ অফ দ্য 3 বয়েজ লেখা, কিন্তু পরে লেখা হচ্ছে এভরি অফ দ্য 3 বয়েজ। আচ্ছা, প্রথমে ইচ আর এভরির মধ্যে পার্থক্যটা বুঝাই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সেটা ক্লিয়ার হবে। যেমন দেখুন, ইচ আর এটা কি বললাম? এভরি। ইচ শব্দটি পর সাধারণত আমরা নাউন ব্যবহার করে থাকি, যেমন এখানে লিখলাম হচ্ছে ইচ বয়। আবার অন্যদিকে এভরির পরেও কিন্তু আমরা নাউন ব্যবহার করে থাকি, যেমন আমরা লিখতে পারি এভরি বয়। এই দিক থেকে ইচ আর এভরি উভয় হচ্ছে কি অ্যাডজেক্টিভ, উভয়ই কি অ্যাডজেক্টিভ, যেহেতু তারা নাউনের পূর্বে অবস্থান করে, নাউনকে মডিফাই করছে কি, তাই না? আচ্ছা, আবার আমরা যদি অন্য একটি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এখানে লিখলাম ইচ ওয়াজ প্রেজেন্ট, ইচ ওয়াজ প্রেজেন্ট। এখানে কি বোঝা যাচ্ছে? যে প্রত্যেকে উপস্থিত ছিল। আবার আমি যদি এখন এখানে লিখি এরকম যে এভরি ওয়াজ প্রেজেন্ট, সেটা কিন্তু আসলে ঠিক হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন আমি আগে ভাগেই বলে দিলাম যে ঠিক হবে না। কারণটা হচ্ছে একটাই, যে ইচ এবং এভরি দুজনে অ্যাডজেক্টিভ হলেও দুজন কিন্তু আবার প্রনাউন হতে পারে না। এখানে প্রনাউন হওয়ার জন্য শুধুমাত্র ইচ কি আমরা কনসিডার করি প্রনাউন হিসেবে। সেজন্য প্রনাউন হিসেবে ইচ
বাক্যের সাবজেক্ট অংশে বসতে পারবে, কিন্তু এভরি যেহেতু প্রনাউন না, এই কারণে সেটা কোনোভাবেই বাক্যের সাবজেক্ট অংশে বসতে পারবে না। কি বুঝতে পারছেন ব্যাপারটা? কি বুঝাতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমত দেখা যাচ্ছে কি যে ইচ অফ দা থ্রি বয়েজ, এখানে ইচ শব্দটি প্রনাউন হিসেবে বসেছে, কিন্তু এভরি যেহেতু পারবে না সেই জন্য কি এখানে এভরি যুক্ত যে অপশনটি আছে সেটা আসলে ভুল ভাবে লেখা হয়েছে, এই জন্য আপনি বি নাম্বারটাকে আপাতত কি করতে পারেন, বাদ দিতে পারেন, তাই না? তারপরে আসেন অল অফ দা থ্রি বয়েজ, আর এটা হচ্ছে এ ফিউ অফ দা থ্রি বয়েজ, এর মধ্যে আসলে কোনটা সঠিক? আচ্ছা, এখন এই দুইটা জিনিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অল আছে আর একটা কি আছে, এ ফিউ আছে। স্বাভাবিকভাবেই এ ফিউ অফ দা থ্রি বয়েজ বলতে গেলে এখানে তিনজন বালকের মধ্যে অল্প। এখন তিনজন মধ্যে অল্প বলতে কি দুজন বুঝাবে, কারণ একজন মিলে তার অল্প হয় না, একজন মিলে অল্প হয় হয় না। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে এই জিনিসটা এখানে আসলে এফইউ মানে হচ্ছে দুইয়ের বেশি বুঝায়, মানে অল্প মানে হচ্ছে এখানে দুই, তো মিনিমাম দুই বলতেছি, কিন্তু দুই মানে কখনোই বুঝায় না এফইউ। তো এফইউ মানে বুঝায় হচ্ছে আমরা কিছু সংখ্যক বুঝি, তো কিছু সংখ্যক মানে হচ্ছে দুই বা মানে দুইয়ের অধিক আর কি। তো এটাও আমার কাছে যৌক্তিক ভাবে এটা মনে হয় না যে সেটা সমর্থন করা যায়, কারণ বাস্তব পক্ষে বলা হচ্ছে তিনজনের মধ্যে কিছু জন, তো তিনজনের মধ্যে কিছু জনকে এটা কি আসলে হয় বাস্তব ভাবে, বলেন তো? না স্যার। আচ্ছা, আমার ছেলেরা কোথায়? আমি বুঝতে পারছি না যে আসলে তারা কি খুব ব্যস্ত, মহাব্যস্ত? জি না স্যার, আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আওয়াজ দিয়েন, ঠিক আছে? শুধুমাত্র আমি প্রথম থেকে দেখতে পাচ্ছি আমার নির্দিষ্ট কয়েকজন মেয়ে স্টুডেন্ট শুধুমাত্র রেসপন্স দিচ্ছে, এবং আমি প্রিভিয়াস কয়েকটা ক্লাস জুড়ে কিন্তু এটা দেখতেছি। হ্যাঁ, আপনারা আপনারা একটু আমার সাথে রেসপন্স না দিলে আমি মনে করবো যে হয়তো বা আপনারা কোনোভাবে হয়তো বা ক্লাসে নাই, বা মনে হবে যে আমার যে আপনারা, নাহলে মনে হবে যে ক্লাস ভালোই লাগতেছে না আপনাদেরকে, বোরিং ফিল লাগতেছে আপনাদের। না স্যার, না স্যার। আচ্ছা, তো এটা আমাকে একটু এনশিওর করবেন, নাহলে তো ভাই কেমন কেমন লাগে ক্লাসের মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আর যিনি রেসপন্স করছেন খুব চমৎকার রেসপন্স করেন উনি। তো আপনি সবসময় এরকম রেসপন্সটা করেন, একমাত্র কাউকে পাই আর না পাই আপনি সবসময় রেসপন্স করেন, এটা আমার খুব ভালো লাগে। আর কেমন পড়াশোনা হচ্ছে আপনার? জি স্যার, ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মেয়ে স্টুডেন্টের কথা জিজ্ঞেস করছিলাম যে যিনি সবসময় রেসপন্স করেন, আপনার পড়াশোনা কেমন হচ্ছে? ইনশাআল্লাহ স্যার, চলছে, দোয়া করবেন। আচ্ছা, পরীক্ষা দেওয়া হয়েছে কয়েকটা, এর মধ্যে কারা কারা পরীক্ষা দিচ্ছেন এর মধ্যে? হ্যাঁ স্যার। মানে আমাদের কোর্সটি চালু অবস্থা, মানে চালু হওয়ার পর থেকে বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায়। তো কারা কারা পরীক্ষা দিয়েছেন? স্যার পরীক্ষা দিয়েছিলাম নাই না? একটা আয়কর একটা পরীক্ষা দিয়েছিলাম আর কি, ইনকাম কেমন ট্যাক্স হয়েছে? আয়কর। পরে কেমন হয়েছিল? জি স্যার, ভালো হয়েছে মোটামুটি। স্যার তেমন ভালো হয়নি, মানে ফার্স্ট টাইম দিয়েছিলাম তো স্যার, সেটা তেমন হ্যাঁ। ভালো আসেনি আর কি। ও আচ্ছা আচ্ছা আমার আমার লাইফে আমি স্যার মানে পরীক্ষা গভর্নমেন্ট সামনে জব ফার্স্ট টাইম। এখনো হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে পড়েন, এখন তো পড়ার সময়, এখন শুধু পড়তে হবে, পরীক্ষা যখন হবে তখন শুধু পরীক্ষা দিবেন। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে এখানে all of the three boys got a prize, এটা কেন আসলে লেখা হলো এটা আমাদের একটু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে আপনি all of the যখন বোঝাচ্ছেন, এই all of the পরে এখানে যখন থ্রি বয়েজটা লেখা হচ্ছে, এটা আসলে সাধারণত এরকম হয় না যে all of the থ্রি বয়েজ, আসলে এখানে তিনটা বালকের কথাই আসলে এখানে বোঝানো হয়েছে। তো এখন বালক কিন্তু আসলে তিনজন ছিল না, বালক কিন্তু ছিল আসলে তিনের বেশি। কেননা আমরা যখন প্রাইজ সেরেমনি, যখন আমরা অনুষ্ঠান দেখি তখন কিন্তু সাধারণত তিনজনকে আমরা প্রাইজ দিতে দেখি, সেটা হচ্ছে 1 2 3, ফার্স্ট যিনি হয়, সেকেন্ড যিনি হয়, বা থার্ড যিনি হয়, তাদের কিন্তু পুরস্কৃত করা হয়। এখন কিন্তু কিন্তু অংশ কিন্তু নেই, অনেকেই অংশ নেই, যার কারণে অনেকেই অংশ নেওয়ার ব্যাপারে যদি এখন আমরা যদি অল বলি, তাহলে অল বললে কিন্তু আমরা সবাইকে বুঝাচ্ছি, তাই না? সবাই কিন্তু এখানে চলে আসতেছে, শুধুমাত্র কিন্তু এখানে তিনজনকে দিয়ে কিন্তু অল বলা যাবে না। তার মানে অলের যে একটা অর্থ আছে সেটা কিন্তু শুধুমাত্র তিনজনের জন্য প্রযোজ্য না, সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, তাই না? যদি এখানে থ্রি শব্দ যদি উল্লেখ না থাকতো তাহলে কিন্তু আমি সেটাকে সঠিক ধরতে পারতাম, কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র তিনজনের কথা বলা হচ্ছে, এই জন্য কিন্তু আমরা সেটাকে
সঠিক ধরতে পারবো না। তাহলে কথা হলো যে আমি বা আপনি কেউই কিন্তু যাই নাই ওই প্রাইস দেওয়ার সময়। সেই জন্য বলতেছি যে আমি বুঝবো কিভাবে যে এখানে আসলে 3 জনের বেশি ছিল। ঘটনাটা হচ্ছে এটাই যে অল যুক্ত সেন্টেন্স আপনি যদি কোনো ধরনের নাম্বার দেখেন তাহলে বুঝে নেবেন যেটা আসলে ভুল। যেমন আমি এখানে 3 নাম্বারটি দেখেই বুঝে নিয়েছিলাম যেটা একটা কি ভুল। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটা মিনিট একটু আমি কলটা রিসিভ করি। হ্যালো। হ্যাঁ কাকা। হ্যাঁ কাকা, নমস্কার। আমি একটু ক্লাসে আছি কাকা, আমি পরে কল দিচ্ছি আপনাদের। আমি একটু ক্লাস করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। তো এখন এই যে ক্লাসে চলে আসছি, আমি তো ফোন কেটে দিছি, ক্লাসে চলে আসছি। তো অল অফ দা 3 বয়েজ গট এ প্রাইজ, তো এখানে আমি ভুল কেন বললাম? কই স্যার অল অফ এর পরে নাম্বার থাকবে না। আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে একমাত্র রিজন যার কারণে আমি এখানে অল যুক্ত সেন্টেন্সটিকে আমি এখানে ভুল হিসেবে ধরে নিচ্ছি। তাহলে একমাত্র সঠিক কোনটা দাঁড়াচ্ছে? এ। এ নাম্বার অপশনটা। সবাইকে এগ্রি করছি ওনার উত্তরের সাথে, উনি বলেছে এ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। আমরা কি সবাই এগ্রি করছি কিনা, নাকি আমাদের নিজস্ব কোনো অপিনিয়ন আছে? প্লিজ। স্যার এই নাম্বারে হবে স্যার। এ নাম্বারটা হবে, তাহলে সবাই আমরা এগ্রি করছি এ নাম্বারটা উত্তর হবে। আমিও এগ্রি করছি এ নাম্বারটাই উত্তর হবে। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যদি দেখি যে পরের প্রশ্ন আসলে কি লেখা আছে এখানে। অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে বাক্যটির মধ্যে ভার্বের পরের অংশে কোনটা সঠিক হবে সেটা বলা হয়েছে। স্পিকারটা জারি অন থাকুক না কেন, হয়তো ভুলবশত অন রাখা হয়েছে। নাকি কোনো প্রশ্ন করবেন? কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, তো আমরা দেখি। তো এখানে আর এর পরে 4টা অপশন আসছে। একটা হচ্ছে ম্যাথমেটিক টিচার্স, আর হচ্ছে ম্যাথমেটিক্স টিচার্স, আর হচ্ছে ম্যাথমেটিক্স টিচার, আর একটা হচ্ছে ম্যাথমেটিক অ্যাপোস্ট্রফি এস টিচার। আচ্ছা, এটা খুব সহজ বিষয়, আপনি শুধু মাথায় রাখতে হবে যে এখানে দুটি শব্দ ইউজ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাথমেটিক্স, মূল শব্দটি কিন্তু এরকম, এটা তো জানেন আপনারা সবাই না, যে মূল শব্দটির মধ্যে কিন্তু লাস্টে আইসিএস থাকে। কিন্তু মূল শব্দটির মধ্যে যেমন ইকোনমিক্স, ফিজিক্স, এগুলোর মধ্যে কিন্তু সেম ভাবে লাস্টে কি থাকে? আইসিএস থাকে। আচ্ছা, তার মানে এখানে আমরা প্রথমে দেখবো যে এইরকম ভাবে সঠিকভাবে অপশন কোনটা আছে। শুধুমাত্র বি আর সি নাম্বারে কিন্তু জিনিসটা আছে, অন্য কোথাও কিন্তু নাই। আছে কি? অন্য কোথাও কিন্তু নাই। তো যেহেতু অন্য কোথাও নাই, সেজন্য মাথায় রাখতে হবে যে ডি আর এটা হচ্ছে এখানে ভুল লেখা হয়েছে, কারণ ম্যাথমেটিক বলতে আসলে কিছু নাই। এমনকি ম্যাথমেটিকের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেটাকে ম্যাথমেটিক্স বানানোটাও আসলে ঠিক না, বুঝছেন? তো এই জন্য আমরা প্রথমেই গুড়াই গলদ দেখলাম, এই জন্য আমরা দুইটাকে প্রথমে কি করলাম? বাদ দিয়ে দিলাম। কারণ কেননা শুধুমাত্র বি আর সি নাম্বারের মধ্যে আমরা আইসিএস কে পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে টিচার আসলে কয়জন? এখানে কি একজন টিচার কথা বলা হচ্ছে, নাকি আসলে একের বেশি সংখ্যক টিচার কথা বলা হচ্ছে? অবশ্যই একের বেশি। ওকে, তাহলে এখানে কোনটা হবে? নিঃসন্দেহে বি নাম্বারটা হবে, কারণ এখানে টিচার্স আছে, কি তাই না? স্যার ডি নাম্বারটা কেন হয়েছে স্যার? এটা একটু আমাকে বুঝাইতে পারবেন? বুঝিনি স্যার এটা একটু করে। প্রথম কথা হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্স টিচার্স কে আমরা কেন সঠিক ধরলাম? প্রথমত আমরা এখানে ম্যাথমেটিক্স যে মূল শব্দটি আছে সেটা আসলে আমরা প্রথমেই জেনে নিয়েছি, এবং জেনে নেওয়ার পরে আমরা খোঁজার চেষ্টা করেছি যে এই কথাটা কোথায় কোথায় মিসিং আছে। তো প্রথমে আমরা এখানে এ নাম্বার দেখতে পেয়েছি, এখানে সেটা মিসিং আছে, এবং ডি নাম্বার সেটা মিসিং আছে। সেজন্য আমরা প্রথমেই এ আর ডি কে বাদ দিয়ে দিলাম। তারপরে যখন বি আর সি এর মধ্যে আমরা একদম সঠিকভাবে ম্যাথমেটিক্স শব্দ দেখে পেয়েছি, তখন আমাদের টেন্ডেন্সি কাজ করেছে যে অবশ্যই তাহলে পরবর্তী যে শব্দটি আছে সেখানে আসলে ঝামেলা আছে। আর সেই পরবর্তী ঝামেলাটা হচ্ছে এরকম যে একটি হচ্ছে টিচার্স আর একটা হচ্ছে কি টিচার। তো টিচার্স হচ্ছে প্লুরাল বুঝায়, আর টিচার হচ্ছে সিঙ্গুলার বুঝায়। যেহেতু এখানে অল কথাটি আছে, অল মানে কি সবাই, তো সবাই তো সাধারণত একজনকে দিয়ে বুঝায় না, নাকি
একের বেশি সংখ্যক দিয়ে বুঝাবে, সেই জন্য এখানে উত্তর হচ্ছে টিচার্স। এখন বুঝছেন? কোথায় আপনি? হ্যালো, জি স্যার বলেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আরো 4টা বাক্য দেওয়া হয়েছে, এটা কোনো ফিল ইন দ্য গ্যাপস না, সরাসরি 4টা বাক্য দেওয়া হয়েছে, 4টা বাক্যটা সঠিক কোনটা সেটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে লেখা আছে আই ফিনিশড রিডিং দ্য বুক, আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক, আই হ্যাভ ফিনিশ রিড দ্য বুক, আই হ্যাভ ফিনিশড রিডিং ই বুক। সরি, এটা ডিন অপশনটা কি সঠিক লেখা হয়েছে কিনা। আচ্ছা, প্রথমত আমরা একটু ভুলগুলোকে চিহ্নিত করি যে ভুলগুলো আসলে কোথায় কোথায় আছে। এখানে আমি একদম পড়ার সময় যেটা মাথায় আসছে সেটা হচ্ছে যে হ্যাভ এর পরে এখানে যে ফিনিশ লেখা হচ্ছে, এটা কি আপনারা সমর্থন করেন কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। না স্যার। কি সমর্থন করতেন, কি থাকলে সমর্থন করতেন? ইডি হতো ফিনিশড বা ফার্স্ট পার্টিসিপল হতো ভেরি বিটিডি। গুড, ভেরি গুড, ফার্স্ট ভেরি গুড। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে দিলাম নাকি? আচ্ছা, তো বাদ দেওয়ার পরে থাকলো কোনটা? এর নাম্বারটা এবং ডি নাম্বারটা। যেখানে ডি নাম্বারে কিন্তু হ্যাভ এর পরে কিন্তু ফিনিশডই লেখা হয়েছে, তার মানে এখানে কোনো ভুল নাই। আবার এখানে যে ফিনিশড লেখা হলো, এইখানে আসলে ফিনিশটা কি আসলে সঠিক লেখা হয়েছে কিনা, আপনার অপিনিয়ন কি? কেউ কিছু বলছেন? হাসান, আপনি কিছু বলছেন মনে হয়। স্যার এটা কি হ্যাভ ফিনিশড হবে স্যার না? আপনারা ক্লাস কয়জন করছেন? স্যার দুইজন? আমরা 9 জন আছি স্যার। না, এটা না, আপনার বলছি কয়জন? যে আপনার আইডি থেকে কয়জন ক্লাস করছেন? স্যার আমার এটা দেশে একজন, আমি একজন, আমার আর কেউ নাই। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার তো মনে হচ্ছে যে আপনি একটু আড্ডায় বসে গেছেন এখন। না স্যার। আচ্ছা, আমি বলছিলাম যে এখানে এ নাম্বারে যে ফিনিশড যে ভার্বটি ব্যবহার করেছে এটা কি আসলে সঠিক কিনা। সবার জন্যই প্রশ্নটা, যদিও আমি ওনার সাথে কথা বলছিলাম, কিন্তু প্রশ্ন সবার জন্য, যেখানে ফিনিশড ভার্বটি যে ব্যবহার করলাম এটা কি সঠিক কিনা। না স্যার। স্যার তার নাম্বারটা হবে আমার মতে হ্যাভ, আই হ্যাভ ফিনিশড হবে স্যার এটা। এখন কথা হচ্ছে যে আমি কেন এটাকে সঠিক বলছি না, সেটা একমাত্র কারণ হচ্ছে কেননা এই যে ফিনিশড যে ভার্বটি এখানে আছে সেটা তো নিঃসন্দেহে পাস্ট ফর্মে আছে, তাই না? কিন্তু পাস্ট ফর্মে যে লিখলাম আমি এখানে, এখানে কোনো ধরনের পাস্ট ইন্ডিকেটর আছে কিছু, মানে পাস্টের টেন্স মার্কার আছে এখানে কোনো কিছু সেন্টেন্সটার মধ্যে নাই কিন্তু। তো আমি শুধু শুধু যদি আমি এখানে পাস্ট ফর্মকে ব্যবহার করি তাহলে অবশ্যই সেখানে কিন্তু একটা টেন্স মার্কার থাকা দরকার ছিল, যেটা আসলে নাই। এই কারণে শুধু শুধু কোনো সেন্টেন্সে পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না, সবসময় আমাদেরকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে এরকম অবস্থায়। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে যে জি স্যার। শুধু শুধু আপনি কিন্তু সেন্টেন্সটিকে পাস্ট বানাইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্স মার্কার থাকবে, ঠিক আছে? এই যে কথা কম, হাসান আপনাকে বলছি। আচ্ছা, আমি আরেকটা কল আসছে, আমি একটা কল রিসিভ করছি। তো এটা উত্তরটা কি জানলাম আমরা এখানে? এই উত্তর জানলাম হচ্ছে ডি নাম্বারটা, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, ঠিক আছে? স্যার ওখানে হি আছে, হি মানে দা। এটা আসলে হি না, এটা আসলে দায়ী হবে, টিটা পড়ে গেছে আর কি, ক্লিপ কেটে পড়ে গেছে টিটা। হ্যাঁ, নমস্কার, কোথায় আছেন? আচ্ছা, আজকে পাঠাইতে হবে না, হ্যাঁ আমি যে ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এখন আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, তো এখানে কি দেখা যাচ্ছে যে এই যে হ্যাভ ফিনিশড এর পরে এটা নিয়ে তো আমার ঝামেলা ছিল না, সরি, আমি একটু ফোন কলের মাধ্যমে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। তারপরে একটু সমাধান দিয়েছিলাম তো না, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, হ্যাঁ সমাধান দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে যেটা বলা হয়েছে যে
কোনটি শুদ্ধ? কোনটি শুদ্ধ? He is a lecturer in English. He is a lecturer on English. He is a lecturer for English. He is a lecturer of English. Okay. তো এখানে আমরা যে বিষয়গুলোকে আমরা আসলে এখানে আমলে নিব বা যে বিষয়গুলো আমরা ফোকাস করব সেটার মধ্যে অন্যতম হচ্ছে কি নাউন। আমার চোখে যেটা পড়ছে যে এখানে এর পরে বা এ যুক্ত যে অংশটা আছে সেটাকে আমার একটু খেয়াল রাখতে হবে, কেননা এটার পরে শুধু আমি প্রিপারেশনটা খেয়াল রাখলেই আমার উত্তরটা এখান থেকে বের করতে পারবো, কারণ বাকি সবকিছু কিন্তু একদম সেম সেটআপে আছে, তাই না? তো প্রথমত লেকচার বলতে আসলে আমরা সাধারণত বুঝি হচ্ছে এমন একটা কিছু যা আসলে আমরা লেকচার দেওয়ার পর বা বেসিক্যালি বলতে গেলে ভার হিসেবে ব্যবহার করি আমরা এটাকে, যে অথবা নাউন হিসেবে ব্যবহার করা যায়, দুইটাই ব্যবহার করা যায়, কিন্তু কোনোভাবেই ব্যক্তি বিশেষের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু লেকচার কখনোই ব্যবহার করা যাবে না। আমি এটা বলতে পারি যে আই গেভ এ লেকচার, I gave a lecture। তাহলে আমি যদি আজকে লেকচার দিয়ে থাকি তাহলে কি আমি ওই মুহূর্তে কি হয়ে গিয়েছিলাম? লেকচারার হয়ে গিয়েছিলাম নিঃসন্দেহে। তাহলে কোন ব্যক্তির নাউন যদি বলতে হয় সেটা কিন্তু লেকচার না, বরং কি বলতে হবে? লেকচারার বলতে হবে। যেটা আসলে সঠিক ফর্মটা হচ্ছে এখানে লেখা আছে বি নাম্বারে, হি ইজ এ লেকচারার। আচ্ছা, এরকম ভাবে অপশন আমরা কয়টা পেয়েছি? তিনটাই পেয়েছি, যে হি ইজ এ লেকচারার, হি ইজ এ লেকচারার, হি ইজ এ লেকচারার। তার মানে এ নাম্বার অপশন থেকে বাদ দিয়ে বি সি ডি তে কিন্তু আমরা সেম বা সহজ বা সঠিক জিনিসটা কিন্তু আমরা পেয়েছি। আর এ নাম্বারটা ভুল কেন বললাম? কারণ এ নাম্বারটা হচ্ছে এটা কিন্তু একটা নাউনই, লেকচারটা কিন্তু একটা নাউনই, কিন্তু এই নাউনটা সাধারণত বিষয়ের নাউন, এটা আসলে ব্যক্তির নাউন হতে পারে না, এটা একটা কি বিষয়বস্তুর নাউন, মানে একটা প্রক্রিয়ার নাম বোঝাচ্ছে, কিন্তু এটা কোনোভাবে ব্যক্তির নাউন হতে পারে না। যেমন ড্রাইভিং আর ড্রাইভার, এই দুটো শব্দ একটু খেয়াল করে দেখুন তো। ড্রাইভিং আর হচ্ছে কি ড্রাইভার। আচ্ছা, এই দুইটাও তো নাউন, তাই না? জি স্যার। দুইটাও কি নাউন না? কিন্তু একটা দ্বারা আমরা ব্যক্তি নির্দেশ করি, আরেকটা দ্বারা হচ্ছে প্রসেসিংটাকে নির্দেশ করি। তো এইটাকে আমরা সাধারণত প্রসেসিং বুঝাই, আর এটাকে দ্বারা আমরা সাধারণত একজন ব্যক্তিকে বুঝাই। আমার সাথে এগ্রি করছেন এই বিষয়টাতে? জি স্যার। ঠিক একই রকম ভাবে এখানে লেকচারটা হচ্ছে আমার সেই টপিককে বুঝায় আর বিষয়বস্তুকে বুঝায়, আর লেকচারটা হচ্ছে আমার ব্যক্তিকে বুঝায়। তাহলে এখানে সাবজেক্ট অংশের মধ্যে নিঃসন্দেহে কাকে দেখা যাচ্ছে? এখানে হি কে দেখা যাচ্ছে। তো হি এর কারণে আমরা এটা, আমি ক্লাসে ক্লাসে আমি হ্যাঁ আমি ক্লাসে হ্যাঁ আমি ক্লাসে 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 আমি আমার কিছুক্ষণ সময় লাগবে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে দেখা যাচ্ছে যে হি ইজ এ লেকচারারটা আসলে সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কেনটা সঠিক হয়েছে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই আশা করছি। তার উপর যদি কোনো ডাউট থাকে আমাকে বলেন, কোনো ডাউট আছে কিনা? না স্যার। ওকে, তাহলে এখানে কোনো সমস্যা সমস্যা এখন তাহলে কোথায় হবে? সমস্যা হচ্ছে প্রিপোজিশনের সমস্যা হবে, যে আসলে প্রিপোজিশন আসলে কোনটা এখানে বসাবো আমরা। প্রথমে দেখুন এখানে ইন আছে, অন আছে, ফর আছে, এটা কি আছে? অব আছে। তো ইন, অন, ফর আর হচ্ছে অব। আমরা গতদিন যখন প্রিপোজিশন পড়াচ্ছিলাম তখন আসলে আমরা প্রিপোজিশন সম্পর্কে যতটুকু আলোচনা করছি ততটুকু আলোচনার মধ্যে কিন্তু ছিল যে কোন কোন প্রিপোজিশন গুলো আসলে কি কি অর্থ প্রকাশ করে থাকে। তো তারই ধারাবাহিকতায় আপনাকে মানতে হবে যে এখানে সঠিক উত্তর কোনটা হতে পারে, একটু গেস করেন তো। অন। ইন। আসলে ব্যাপারটা হচ্ছে লেকচারার তো লেকচারটাকে আসলে একটু বলি, এই প্রশ্নটার মধ্যে মনে হয় একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এটাই যে আসলে এখানে লেকচারারও সঠিক, আবার তার সাথে যে প্রিপোজিশনটা ইউজ হচ্ছে এগুলো সঠিক না, অনও সঠিক না, ফরও সঠিক না, অবও সঠিক না। আমার কথাটা বুঝতে পারছি আমি? যে এখানে যে প্রশ্নটা আসলে দেওয়া হয়েছে এটা আমার মনে হয় যে প্রশ্নটা মেকিং করতে একটু ঝামেলা হয়েছে, এই জন্য হয়তো এটা এই ঝামেলাটা তৈরি হয়েছে। আসলে লেকচার তো বলাই যাবে না, এটা তো ভুল, আগেই ভুল। কিন্তু আমার কথা হচ্ছে লেকচারের সাথে কিন্তু আবার অন বসে না, ফর বসে না, অব বসে না, যেটা যেটা বসে এটা হচ্ছে কি ইন বসে। কি বসে? ইন বসে।
কারণ আমরা তো একটা বিষয় বোঝাচ্ছি ইন ইংলিশ, বিষয় বোঝাচ্ছি না, এই জন্য ইন ইংলিশ হবে। তাহলে এই অপশন গুলো ভুলে যান, সেন্টেন্সটাকে মাথায় রাখেন। আমি সেন্টেন্স লিখে দিচ্ছি যে হি ইজ এ লেকচারার। আমার মনে হয় যে এই প্রশ্নটা মনে হয় যেই সালেই আসুক না কেন, আমার মনে হয় এই প্রশ্নটা ভুল করার কারণে এটা থেকে সবাই নাম্বার পেয়েছিল। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আপনার পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকম ঘটতে পারে যেখানে আসলে সঠিক কোনো উত্তরই থাকে না, কিন্তু এই প্রশ্নটা আপনার পরীক্ষা চলে আসলো, তখন আপনি কি করেন? আপনি কোনো না কোনোটা তো অবশ্যই দাগিয়ে আসবেন, তাই না? আর দাগিয়ে আসলেই সেখান থেকে কিন্তু নাম্বার দেওয়া হবে, আপনাকে কিন্তু ফ্রি নাম্বার দেওয়া হবে, কারণ এটা তাদের ভুল, এটা আপনার কোনো ভুল না। কথাটা কি বুঝছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমরা মাথায় রাখবো যে লেকচারার ইন ইংলিশ। ঠিক আছে, বিষয়ের আগে কি বসবে? ইন বসবে। ঠিক আছে, ওকে। তারপরে কোশ্চেন চলে যাচ্ছি, হুইচ সেন্টেন্স ইজ উইথ কারেক্ট পাংচুয়েশন। আচ্ছা, নিচের কোনটা আসলে কারেক্ট পাংচুয়েশন? এখন পাংচুয়েশন এখানে আপনারা দেখেন, পাংচুয়েশন বলা হচ্ছে, এখানে আমরা বুঝেন যে বিরাম চিহ্নের কথা বলা হচ্ছে। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন। ওকে ফাইন। প্রথম কথা হচ্ছে যে আপনারা নাউন ইন অ্যাপোজিশন নাম শুনছেন? নাউন ইন অ্যাপোজিশন আশা করি শুনেছেন। এই যে অংশটুকু এখানে আন্ডারলাইন করে রাখলাম, এই অংশটুকু মূলত তার আগে যে নাউনটি রয়েছে মারিয়া, তার সঙ্গে তথ্য দেওয়ার জন্য কিন্তু সে এখানে অবস্থান নিয়েছে। কি নিয়েছে না? আচ্ছা, মানে আপনাদের কি মনে হয়? আমার সাথে শুধু শুধু হ্যাঁ হ্যাঁ করলে হবে না, ব্যাপারটা হচ্ছে আপনারা বুঝেন আমি কি বলছি এখানে। এই যে মারিয়ার যে নাউনটি, মানে সাবজেক্ট অংশের মধ্যে যে আমরা নাউনটিকে দেখতে পাচ্ছি, এই নাউন সম্পর্কে আরেকটু তথ্য কে দিল? মাই স্টুডেন্ট দিল, দিল না? আচ্ছা, এখন এই যে মাই স্টুডেন্ট যে তথ্যটি দিল, এই তথ্যটি সে কি আকারে দিয়েছে? ফ্রেজ আকারে দিয়েছে। মানে আমি বলতে চাচ্ছি, যিনি প্রশ্নটা করেছেন উনি কিন্তু মারিয়ার ব্যাপারে একটা তথ্য দিয়েছে, সেটা কিন্তু আবার কিভাবে? ফ্রেজ আকারে, মানে কি মাই স্টুডেন্ট আকারে দিয়েছে। এই জিনিসটা হচ্ছে আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন। কি বলি আমরা এটাকে? নাউন ইন ইন পজিশন। অ্যাপোজিশন। এই জিনিসটা দেখতে আসলে এরকম হয় যে এটা আসলে একটা ফ্রিজ আকারে হবে এবং তার অবস্থান হবে সাধারণত একটি নাউনের পরে। সেই নাউন সম্পর্কে আরেকটু বিস্তারিত বলার জন্য সে আসলে অবস্থান নেয় নাউনের পরে, এবং তার আগে এবং তার পরে দুইটা কমা থাকবে। ঠিক আছে, মানে একটি দুইটা কমা থাকবে। এটাই হচ্ছে নাউনের অ্যাপোজিশনের বৈশিষ্ট্য, যেটা কিনা খুব প্রত্যক্ষভাবে আমি দেখতে পাচ্ছি সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেগুলোকে মেনটেন করা হয় না। কোথায় এখানে গ্যাপ? এখানে কোনো কমা আছে? এখানে তো একটা কমাও নাই, আছে কি? নাই। তার মানে কি বোঝা যাচ্ছে? সবগুলাতেই ঝামেলা আছে, একমাত্র এক নাম্বারটাতেই সবকিছু সঠিকভাবে আছে, মানে কি পরিপূর্ণভাবে আছে। তার মানে এক নাম্বারটাই সঠিক, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখলাম এখানে যে আই সাজেস্ট দ্যাট হি দেয়ার, আই সাজেস্ট দ্যাট হি দেয়ার। এখানে মজার কথা হচ্ছে যে ভার্বের জায়গাটা, মানে এখানে একটা গ্যাপ হবে, এই গ্যাপটা আবার এখানে মিসিং হয়ে গেছে, কি কারণে বুঝতেছি না আজকে। যে আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার, এখানে গন আছে, গোজ আছে, গো আছে, একটা ওয়েন্ট আছে। আপনার মতে উত্তর কোনটা হবে? বলেন তো কোনটা উত্তর হবে? স্যার গন, আমার মতে গন। স্যার Fine. ওয়েন্ট। Okay, fine. I will accept everyone's answer. স্যার আমার মতে এ হবে স্যার। Okay, fine. Okay, now it's time to give my answer, isn't it? স্যার বি হবে হি। Okay, okay, fine, fine. Thank you. সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই চেষ্টা করেছেন। But sorry to say that no one is correct. কেউ একটা কারেক্ট হন নাই। এখন কথা হচ্ছে কেন? দেখুন এখানে এই যে সাজেস্ট যে ভার্বটি রয়েছে, এইটাকে আমরা সাধারণত চিনি, এবং তার অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। কি অর্থ? এটা অর্থ কি দাঁড়াচ্ছে? পরামর্শ দেওয়া। কি দেওয়া? পরামর্শ দেয়া। পরামর্শ দেওয়া। আচ্ছা, এখন কথা হলো যে আমরা পরামর্শ যখন কাউকে কোনো কিছু নিয়ে দেই, তখন কি বিষয়টা এরকম হয় যে এটা একদম 100% শিওর যে সেটা করবেই, এমন কি কিছু মনে হয়?
মনে হয় না, নো। কারণ সেটা করতেও পারে নাও করতে পারে, ব্যাপারটা এরকম। যেমন আপনারা অনেকজনকে অনেক ধরনের পরামর্শ দেন, কিন্তু সে কি সবগুলো পালন করে বা পালন করতে কি বাধ্য? একদমই না। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে সাজেস্ট ভার্বটিও কিন্তু সেটাই আসলে বোঝায় যে মানে এখানে আই সাজেস্ট মানে কি, আমি কাউকে পরামর্শ দিয়েছি, এখন সে এটা করতে পারে নাও করতে পারে। কথা হলো যে এই ধরনের কাজের ক্ষেত্রে যখন দেখবেন যে তারপরে আরো একটি ক্লজ তৈরি হয়েছে, মানে ক্লজ লেখা হচ্ছে, যেমন এখানে লেখা হয়েছে না একটা ক্লজ, আই সাজেস্টের পরে কিন্তু দ্যাট দিয়ে কিন্তু একটা ক্লজ লেখা হয়েছে না? এই ক্লজের যে ভার্ব থাকবে সেই ভার্বটা সব সময় বেস ফর্মে হবে। কি ফর্মে হবে? বেস ফর্মে হবে। তার মানে কি, কেউ বেস কিন্তু এই উত্তরটার আশেপাশে যান নাই, ঠিক আছে, কিন্তু আসলে এইটাই কিন্তু উত্তর হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? স্যার জি আরেকবার স্যার। একটু বলেন স্যার। আমি বলতে চাচ্ছি যে সাজেস্ট যে ভার্বটি রয়েছে, এই ভার্বটিতে আপনার কি বুঝান? পরামর্শ দেওয়া বুঝান। আসলে আমরা ইংলিশ গ্রামারের এই ভার্ব, এই ধরনের ভার্বকে সাধারণত আমি বলেছি সাবজাংটিভ ভার্ব বলি। কি ভার্ব বলি? সাবজাংটিভ ভার্ব বলি। সাবজাংটিভ ভার্ব, এই ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন আপনি দেখবেন যে কোনো ভার্ব এমন কিছু বোঝাচ্ছে যে সে চায় অন্যরা সেটা করুক, মানে এই পরামর্শ টাইপের বা টিপস টাইপের আর কি। যেমন এখানে সাজেস্ট দ্বারা আমরা এই অর্থটা বুঝতেছি না যে পরামর্শ দেওয়া। তো এরকম ধাঁচের যে ভার্বগুলো আছে, যে ভার্বগুলো মূলত চায় যে অন্যরা সেটা করুক বা অন্য সেটা পালন করুক, তখন সেই ভার্বগুলোকে আমরা সাবজাংটিভ ভার্ব বলি। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে সাজেস্টটা হচ্ছে সেরকম একটা সাবজাংটিভ ভার্ব। আর সাবজাংটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সে সাবজাংটিভের পরের যে ক্লজটা থাকবে, যেমন এখানে সাবজাংটিভের পরের যে ক্লজটা আছে, সেই ক্লজের ভার্বটা সবসময় কি হবে? বেস ফর্ম হবে। কি হবে? বেস ফর্ম হবে। বেস ফর্ম হবে স্যার। হ্যাঁ, তো স্যার এই এখানে জিনিস সাজেস্টের বদলে অন্য কিছু থাকতে পারতো? সাজেস্টের বদলে অন্য কিছু থাকতে পারতো কিনা, তাই তো? হ্যাঁ, সাজেস্টের বদলে অন্য কিছু থাকতে পারতো, সেটা আমরা ভার্বের ক্লাসে আমরা দিব। সাবজাংটিভ ভার্বের একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আমরা দিব, ঠিক আছে? তবে আজকে যেহেতু আমরা ভার্বের ক্লাস না, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, শুধু এটা জানতে চাচ্ছি যে সাবজাংটিভ ভার্ব হচ্ছে সাজেস্ট, এবং সেটা থাকার কারণে আপনার পরবর্তী ক্লোজে সেটার ইমপ্যাক্টটা কি পড়বে? এটা ইমপ্যাক্টটা পড়বে হচ্ছে, এটা কি হয়ে যাবে? এটা বেস ফর্ম হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন আশা করি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বলা হচ্ছে উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য হোল ম্যাটার, উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার, উই ওয়ার ডিসকাসিং টোটালি অ্যাবাউট দ্য ম্যাটার, উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে এই চারটা অপশন আমি পড়েছি, আপনারা আমার সাথে সাথে পড়েছেন আশা করি। এখন আমাদের সেখান থেকে সঠিক উত্তরটিকে খুঁজে বের করতে হবে, তাই তো? তো এখন এই সঠিক উত্তরটি খুঁজে বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে খেয়াল করতে হবে যে ভুলটা আসলে কোথায় কোথায় হয়েছে, এটা কিন্তু আমরা খেয়াল করব। প্রথমত আমরা দেখব যে, আচ্ছা স্পিকারটা অন কর। ওকে, উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দ্য হোল ম্যাটার। এখানে ডিসকাসিং এর পরে যে অ্যাবাউটটি বসানো হয়েছে, এটা আসলে ভুল বসানো হয়েছে, ঠিক আছে? তার মানে ডিসকাসিং এর পরে আসলে অ্যাবাউটটা বসবে না, ঠিক আছে? তার মানে আপনারা অ্যাবাউট যুক্ত যতগুলো অপশন আছে সবগুলোকে বাদ দেন। যদি বাদ দিয়ে ফেলেন তাহলে একটা অপশনে থাকবে, সেটা হচ্ছে কি বি নাম্বার অপশন। তাই উত্তর হবে বি নাম্বার অপশন। বুঝছেন ব্যাপারটা কি বলছি? এখানে ডিসকাসের পরে আবার অ্যাবাউট ব্যবহার করাটা যায় না। বলতে গেলে ডিসকাস মানেই হচ্ছে আলোচনা করা। যদি আপনি টক বলতেন, ডিসকাসের পরে যদি এখানে টক থাকতো, টক মানে শুধু কথা বলা, সেই তখন আপনি আমি বলতে পারতেন অ্যাবাউট, মানে কি সম্বন্ধে আলোচনা হচ্ছে। এখন ডিসকাসিং মানে হচ্ছে আলোচনা করা। আলোচনা অবশ্যই কোনো না কোনো টপিকের উপর হয়, সেজন্য আপনি যখন এখানে অ্যাভয়েড দিচ্ছেন তখন কি সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। এই জন্য ডিসকাসের সাথে অ্যাভয়েডটা কখনোই হবে না, যার কারণে আমরা প্রতিটা অপশন থেকে এখানে এটা বাদ দিয়ে দিব, এবং একমাত্র যে অপশনটা পাচ্ছি বি নাম্বার অপশনটা, এখানে কিন্তু কোনো ধরনের এই আননেসেসারি প্রিপোজিশন ইউজ করা হয় নাই। তো দ্যাটস ওয়াই বি হচ্ছে কারেক্ট। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে সর্বশেষ যে কোশ্চেনটা আছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। আচ্ছা, এটা একটু আপনারা বলেন, যেহেতু লাস্ট কোয়েশ্চেন বলছি, এটা আপনারা বলুন, কারণ এটা খুব সহজ একটা কোয়েশ্চেন কিন্তু এটা।
যে প্রবার আগে বলতে পারবেন, সে বলে ফেলবেন। আর বি নাম্বার, আমার Okay, মতে okay, বি fine. নাম্বার। আচ্ছা, আপনার ব্রাদার সেজ ডক্টর। আপনি কি বললেন, মাত্র কি বললেন? আমার মতে বি স্যার বি। নাম্বার হবে। আচ্ছা, দুজনই বিয়ের পক্ষে, তাই তো? আচ্ছা, আমরা দুইজনকে পেলাম বিয়ের পক্ষে। আর কেউ আছেন? জি স্যার, আমি আছি। আপনিও আছেন বিয়ের পক্ষে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, যথেষ্ট হয়েছে। আর তো কেউ কোনো পক্ষই নিচ্ছে না। আচ্ছা, এখন কথা হলো যে এটা যে সঠিক হয়েছে, এটাকে আমাকে একজন, যে কেউ একজন একটু বলুন। আমি একটু সিলেক্ট করে দিই কে বলবেন। আহ, আমার যে এখানে ছেলে স্টুডেন্ট যিনি আছেন, উত্তর দিয়েছেন, একমাত্র ছেলে স্টুডেন্ট, উনি আপনার আমাদেরকে একটু বুঝাবে যে কেন আসলে বি নাম্বারটার পক্ষে উনি নিয়েছেন। হ্যাঁ, শুরু করেন। কোথায় আছেন আপনি? হ্যাঁ, শুরু করেন, শুরু করেন। স্যার এখানে যেহেতু একজনকে বুঝাইছে, অনেক বাই তো অনেকজন আছে, একজনকে বুঝাইছে, ওই জন্য আমি এটা নিছি। ওকে, ওকে, ফাইন। এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন, কিন্তু এটা আমরা সবাই পেরেছি, আমি এটার জন্য খুব আনন্দিত। যেমন এখানে খেয়াল করতে হবে যে ওয়ান অফ এর পরে সবসময় হচ্ছে প্লুরাল নাউন থাকে, এটা আসলে এটা এখানে আছে, এবং বলতে গেলে সবগুলোতেই যদিও আছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভার্ব হিসেবে সিঙ্গুলার আসছে, কারণ এখানে মেইন জায়গাটা হচ্ছে ওয়ান কে নিয়ে, তো সেই জন্য এখানে হয়েছে কি ইজ হয়েছে। এবং তারপর হচ্ছে এ ডক্টর, এটা এটা তো সবগুলোর মধ্যে কমন হিসেবে আছে, তবে এখানে ছিল না, এই জন্য এটা হয় নাই। এখানে ডক্টরের আগে কিন্তু এ বসানো হয়নি, শুধুমাত্র এই কারণটার জন্য কিন্তু এটা সেন্টেন্সটা ভুল হয়েছে। এটা কি খেয়াল করেছেন আপনারা? জি স্যার। তো এখানে শুধুমাত্র এ না হওয়ার কারণে কিন্তু এটা ভুল হয়েছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি বলা হইতো যে এখানে ভুল বাক্য কোনটা, তাহলে কিন্তু এটা ভুল বাক্য হইতো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আশা করি যে মোটামুটি সেন্টেন্স কারেকশনের মধ্যে আমাদের তেমন কোনো আসলে ঝামেলা নাই। বা ঝামেলা যদি থাকে, আমি যদি সেটা বলি যে কেমন ভাবে আসলে ঝামেলাগুলো তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যে সবাই তো বই পেয়েছেন, সবাই বই পেয়েছেন না? তো সেখানে সেন্টেন্স কারেকশন গুলো তো অলরেডি অনেকেই প্র্যাকটিস করছেন বা এখনো করবেন, সামনে করবেন। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সময় শীটটাই করতেছি আর কি, শীট করতেছি আর কি। আচ্ছা, যেখান থেকেই করেন না কেন, আমার কথা হচ্ছে একদম ওপেন, একদম ওপেনলি বললাম যে আপনার কাজ হচ্ছে পরবর্তী ক্লাস পর্যন্ত, পরবর্তী ইংরেজি ক্লাস পর্যন্ত আপনাকে সময় দেওয়া হচ্ছে যে সেন্টেন্স কারেকশন নিয়ে যত ধরনের সমস্যা আছে, যত ধরনের প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, সেগুলো আপনি আমাকে পরবর্তী ক্লাসে করতে পারবেন। কথা কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? জি স্যার। এটা চাইলে আপনারা গ্রুপের মধ্যে, আপনাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনারা আপলোড দিয়ে দিবেন আগেই আপনাদের সমস্যাগুলো কি কি হচ্ছে পরবর্তী ক্লাসের আগেই। ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে কিন্তু এই কাজগুলো করতে হবে। ঠিক ওকে আছে? স্যার। এবং সেটা কিন্তু দায়িত্ব নিয়ে সবাই করবে, কারণ আমি চাই না যে সেন্টেন্স কারেকশন নিয়ে কারো কোনো ঝামেলা থাকুক। ঠিক আছে? জি তাহলে স্যার। আজকে চলে যাচ্ছে এখানেই। ওকে আমি আমার একটু প্রথম দিকে একটু স্যার, মুডটা অফ আমাদের ছিল। নেক্সট ক্লাস কি হবে? কিসের উপরে হবে এটা একটু নেক্সট ক্লাস ইয়েকে কোন জানায়েন, বিষয় নেবেন? ম্যানেজ। হ্যাঁ, এটা আসলে আমি নিজেও জানি না, আমি আপনাদের মতো অজ্ঞ বলা যায়। নেক্সট ক্লাস কিসের উপরে হবে এটা আসলে অফিস ঠিক করে দিবে যে আসলে কোনটার উপরে ক্লাস নিতে হবে। কারণ আমি সম্ভবত জানি যেটা, যে আপনাদের সাথে আলোচনা করা হয় যে কোন কোন ক্লাস দিলে ভালো হয় বা কিভাবে দিলে ভালো হয়, এরকম ব্যাপারটা আর কি। এখন আপনাদের চাহিদার উপরে আসলে ক্লাসগুলো হচ্ছে, এই জন্য আমি জানি না এখন কি ক্লাস হবে, তবে আমি আহ এটার জন্য সরি। স্যার আমাদের স্যার নেক্সট ক্লাস কভার তো তো স্যার একটা একটা বিষয় কভার না হওয়া পর্যন্ত তো সেটা আপনারও দায়িত্বে থাকে। স্যার যেহেতু সেন্টেন্স কারেক্টর, যেহেতু আবার স্যার নেক্সট ক্লাসে নেবে বলতেছেন, সেক্ষেত্রে আমাদের নেক্সট ক্লাস 12 তারিখ আছে, যে 12। আমি কিন্তু এটা বলি নাই যে নেক্সট ক্লাস তো আমি সেন্টেন্স কানেকশনের উপর নিব। আমি বলছি যে আপনাদেরকে একটা পড়াইলাম জিনিস, সেই জিনিসটা পড়ানোর পরে আমি কি রেসপন্সিবল থাকবো না যে আমি আপনাদেরকে কি বলবো যে আর কোনোদিনও আমাকে সেন্টেন্স কারেকশনে কেউ কোনো প্রশ্ন করবেন না, জি স্যার, জি খবর স্যার, জি আছে স্যার। প্রশ্ন করলে, এটা কি অবশ্যই বলবো আমি? না স্যার। আমি শুধু সিম্পলি এটা বলছি রে ভাই, যে আমি যদি নেক্সট ক্লাসের আগে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তাহলে সেই সমস্যাটা আমাকে বলবেন। বেশ, আমি তো এটা বলছি না যে নেক্সট ক্লাসটা আমি সেন্টেন্স কারেকশন উপর নিব, এটা তো বলি নাই আমি একবারও। আচ্ছা কথা তো বুঝতে হবে রে ভাই। আচ্ছা, সরি স্যার। ঠিক আছে, সরি বলতে হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কথাটা বুঝতে হবে যে আমি আসলে কেন বলছি এই কথাটা।
তাহলে আজকে চলে গেলাম এখানেই। তো সবাইকে শুভরাত্রি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভরাত্রি।